রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সাল কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের বৈঠক হবে। আজ সকাল 11টায় সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত স্পিকারের কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। ওই দিন দুপুরে তিনি তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার বরাবর জমা দেন। সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমদ বরাবর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠানো হয়। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বর্তমান প্রজন্ম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চেও সফল হবে এমন প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুন্দর দেশ গড়তে তরুণদের সহযোগিতা কামনা করেন তিনি। আর একই সঙ্গে শিশু কিশোর তরুণদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি। বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী শিশু কিশোরদের উদ্দেশ্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে শিশু কিশোরদের প্রাণবন্ত খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী। মাহবুব সৈকতের রিপোর্ট। কোমলমতি শিশুদের ডিভাইসের আসক্তি থেকে দূর করে মাঠমুখী করার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল নতুন কোরিয়া স্পোর্টস 2025-26। চলতি বছরের 2রা মে সিলেটে শুরু হওয়া সেই জাঁকজমক আয়োজনের সমাপ্তি ঘটল রাজধানীর আর্মি স্টেডিয়ামে। জাতীয় এই পর্বের সমাপনী ও ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে ভেন্যুতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা করেন। সরাসরি গ্যালারিতে না গিয়ে তিনি সোজা মাঠে নেমে হেঁটে পুরো মাঠ ঘুরে দেখেন। এ সময় শত শত ক্ষুদে শিক্ষার্থী ও শিশু দর্শক গ্যালারির সামনে রেলিংয়ের কাছে ছুটে আসে। শিশুরা হাত বাড়িয়ে দিলে প্রধানমন্ত্রী পরম স্নেহে তাদের সঙ্গে হাত মেলান। শিশুরা প্রধানমন্ত্রীর এত কাছাকাছি আসা এবং তার সঙ্গে হাত মেলাতে পেরে উচ্ছ্বাসে মেতে ওঠে। মাঠ ঘুরে প্রধানমন্ত্রী কিছু সময় ভিআইপি গ্যালারিতে বসে খেলা পর্যবেক্ষণ করলেও শিশুদের উৎসাহ দিতে দ্রুতই নিচে নেমে আসেন। প্রথা ভেঙে মন্ত্রী পরিষদের সদস্য এবং অন্যান্য অতিথিদের নিয়ে তিনি মাঠের পাশে রাখা চেয়ারে বসে খেলা উপভোগ করেন। খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে আজকের শিশু কিশোররাই আগামীর বাংলাদেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদেরকে মানবিক ও যোগ্য হিসাবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। পরিবেশ রক্ষায় বর্তমান প্রজন্মের কাছে সহযোগিতাও চান সরকার প্রধান। এই দেশের আলো, এই দেশের বাতাস, এই দেশের পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি, তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারবো। শিক্ষার্থীদের প্রকৃতিতে থাকা জীবজন্তুর প্রতিও সদয় থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকৃতির আল্লাহ দেওয়া বিভিন্ন জীবজন্তু পশু পাখি, এদের যত্ন নেওয়ার আমরা চেষ্টা করব। যত্ন যদি নিতে পারে, অন্তত আমরা চেষ্টা করব তাদের যাতে কোনো প্রকার ক্ষতি হতে না পারে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময় বিএনপি সহ তাদের জোটের সকল রাজনৈতিক দল সংবিধান সংস্কার চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভোটের পর এখন তারা দেশে সংস্কার চায় না। সোমবার সন্ধ্যায় মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির পথযাত্রা পরবর্তী পথসভায় এসব কথা বলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। এ সময় এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, পালিয়ে যাব বলে যে পালিয়ে যায় সে আসি বলেও কখনো আসবে না। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি। আসি বলে বন্ধু দেখা যাবে, ওখান থেকে বলবে আসবে বলে নেতা কর্মীদেরকে মাঝে মাঝে বের হবে, ওদেরকে জনগণ ঠেঙাবে, ঠেঙায় জেলে দিবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে এই শিক্ষার্থীদেরকে বলা হবে তুমি সমাজের নেতৃত্ব হয়ে উঠবা। গণভোট বাংলাদেশে উৎসবে পরিণত হয়েছিল। গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশে একটা সিদ্ধান্ত এসেছে। গণভোটের সিদ্ধান্ত না মানা হলো জনগণের সিদ্ধান্তকে অমান্য করা। সকালের ব্যস্ত রাজধানী, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান আর জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের ভিড়, কিন্তু এই ব্যস্ততার মাঝেই হঠাৎ টয়লেটের প্রয়োজন হলেই দেখা দেয় চরম অসহায়ত্ব। বেশিরভাগ এলাকায় চারপাশে খুঁজেও মেলে না কোনো পাবলিক টয়লেট। লজ্জা, অস্বস্তি আর অসহায়ত্ব নিয়েই পথ চলতে হয় নগরবাসীকে। রাজধানীর পাবলিক টয়লেট সংকট নিয়ে শবনম অবনীর রিপোর্ট।
ব্যস্ত রাজধানী ঢাকার প্রতিটি মোড় যেন ছুটে চলা মানুষের গল্প বলে, কিন্তু সেই গল্পের আড়ালে লুকিয়ে আছে এক নীরব সংকট। হঠাৎ প্রয়োজন হলে কোথায় মিলবে একটি নিরাপদ, পরিচ্ছন্ন পাবলিক টয়লেট, এই প্রশ্নের উত্তর জানেন না অনেকেই। তাই হাসপাতাল, শপিং মল কিংবা পেট্রোল পাম্পই হয়ে ওঠে শেষ ভরসা। পাবলিক টয়লেট মেনলি যেহেতু পর্যাপ্ত না আমাদের দেশে, বিশেষ করে মেয়েদের জন্য, তো সেক্ষেত্রে দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো একটা ভালো প্রতিষ্ঠান অথবা হসপিটাল এইরকম জায়গাগুলোকে আমি খুঁজি ওয়াশরুমে যাওয়ার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঐশী সরকারের মতো একই অভিজ্ঞতা প্রতিদিন হয় হাজারো শিক্ষার্থী, কর্মজীবী, চালক আর ডেলিভারি রাইডারের। ব্যবহারযোগ্য টয়লেটের অভাবের পাশাপাশি রয়েছে বাড়তি খরচের চাপ। প্রতিবার ব্যবহারে গুনতে হয় 10 টাকা, কোথাও আরও বেশি। নিম্ন আয়ের মানুষের কাছে এটিও বড় বাস্তবতা। রেগুলার 10 টাকা 20 টাকা এটা দেওয়া যায়, কিন্তু 40-50 টাকা যদি একটা মানুষ পাবলিক এই ওয়াশরুমে আর প্রস্রাবেই দেয়, এখানে তো অতিরিক্ত হয়ে যাচ্ছে। লিখিতভাবে ওরকম কোনো চাট আমরা পাই নাই, ওনাদের মন করাভাবে জায়গাটা রেট ওনারা বলছে বলে ওইভাবে ওনারা নিতে আসছে। ঢাকা শহর যেহেতু অনেক লোকের বসবাস, অনেক লোকের রাশ চলাফেরা করে রাস্তায়, তো সেক্ষেত্রে যদি পাবলিক টয়লেটের সংখ্যা আরেকটু বাড়ানো হয় সেক্ষেত্রে জনগণ আরেকটু উপকৃত হবে। সংকট রয়েছে নিরাপত্তারও। কোনো পাবলিক টয়লেটকে ঘিরে রয়েছে মাদক সেবন ও নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ। ফলে বিশেষ করে নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় সেসব ব্যবহার করতেও স্বস্তি পান না। ভিতরে কিছু মাদক সেবী আছে, ইয়াবার গন্ধ, গাঞ্জার গন্ধ আর কিছু বাজে মেয়েদের আড্ডা। তবে টয়লেট পরিচালনাকারীরা বলছেন ভিন্ন কথা। টয়লেট ইউজ করা 10 টাকা, গোসল 20 টাকা। জুতা খুলতে চায় না, অনেক মানুষ কেস পরে আসে, এক সময় আবার ময়লা করে ধুয়ে আসে, আমরা লগ যে আবার পরিষ্কার করে দিয়েছি। সিটি কর্পোরেশনের তথ্য বলছে পুরো ঢাকা শহরে পাবলিক টয়লেট রয়েছে মাত্র 194টি। পরিসংখ্যান অনুযায়ী প্রতি 1 লাখ মানুষের জন্য রয়েছে মাত্র একটি টয়লেট, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। আবার কয়েকটি টয়লেট দীর্ঘদিন ধরেই অচল। নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ঢাকার দক্ষিণে 77টি পাবলিক টয়লেট আছে, এগুলো বিভিন্ন জায়গাতে ইজারা দেওয়া হয়েছে এবং এইটাকে আমরা আরও বাড়াতে চাই। আমাদের প্রচেষ্টা আছে যে বেশ কিছু স্পটে শুধুমাত্র মহিলাদের এই টয়লেটের ব্যবস্থা যাতে আমরা আরও বাড়াতে পারি। রাস্তার ভিড় বাড়ছে, মানুষের চলাচল বাড়ছে না নাগরিক জীবনের ছোট্ট কিন্তু অন্যতম মৌলিক চাহিদা পাবলিক টয়লেটের পরিধি। ফলে প্রতিদিনই বাড়ছে নীরব ভোগান্তি। এখন প্রশ্ন, এই সমস্যার সমাধান কোথায়? শবনম অবনী, মাই টিভি, ঢাকা। মাই টিভিতে সংবাদ প্রচারের পর রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে আলাদা হাঁটার পথ। দীর্ঘদিনের ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রী ও স্থানীয়রা। এজন্য মাই টিভির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। তবে এখনও ঘাট এলাকায় সিসি ক্যামেরা স্থাপন না হয় নিরাপত্তা নিয়ে রয়েছে উদ্বেগ। রাজবাড়ীর প্রতিনিধি মমিন শেখের তথ্য ও চিত্র জানাচ্ছেন তামান্না সাদিকা। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট দেশের প্রায় 21 জেলার মানুষের গুরুত্বপূর্ণ ফেরিঘাট। এতদিন এখানে যাত্রীদের জন্য আলাদা নিরাপদ চলাচলের ব্যবস্থা না থাকায় একই সড়ক দিয়ে যানবাহন ও যাত্রী চলাচলে দুর্ঘটনার ঝুঁকি ছিল। চলতি বছরের 18 মে কোটি টাকার রাজস্ব আদায়ের ঘাটে নেই নজরদারি ব্যবস্থা শিরোনামে মাই টিভিতে প্রচারিত এক প্রতিবেদনে দৌলতদিয়া ফেরিঘাটের নিরাপত্তা ও ব্যবস্থাপনার নানা অসঙ্গতি তুলে ধরা হয়। প্রতিবেদন প্রচারের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় দৌলতদিয়া প্রান্তের ফেরিঘাট সংযোগ সড়কে যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য আলাদা হাঁটার পথ নির্মাণ করা হয়েছে। ঘরমুখ যাত্রী বাড়িতে ফিরছে, তখন কিন্তু এই সংযোগ সড়ক ছিল না। মাই টিভির এক রিপোর্ট থেকে এই উদ্যোগটা সরকার নিয়েছে। এই মাই টিভিকে আমি এই জন্য ধন্যবাদ জানাই। যাত্রীরা সাইড দিয়ে গেলে পরে তারা সুবিধা মতো এবং সুরক্ষিতভাবে যেতে পারবে। মাই টিভিকে অনেক ধন্যবাদ। যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য আলাদা হাঁটার পথ নির্মাণ করায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রী ও স্থানীয়রা। বাইপাস সড়ক করেছে, যেটি দিয়ে সাধারণ পায়ে হাঁটা যাত্রীরা যাবে। আমরা মনে করি যে এটি দারুণ একটি উদ্যোগ। আগে তো কোনো সুবিধা ছিল না, এখন এই নতুন যে রাস্তাটা তৈরি করছে এজন্য আমরা অনেক সুবিধা পাচ্ছি। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক, বিআইডব্লিউটিসি নৌ পরিবহন মন্ত্রণালয় ও মাই টিভিকে কৃতজ্ঞতা জানান। গণমাধ্যমে সংবাদ প্রকাশ করার পরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সম্প্রতি এটা করা হয়েছে। এই জন্য গণমাধ্যম, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ কে
আমি ধন্যবাদ জানাই। ছিনতাই, চুরি, বিশৃঙ্খলা কিংবা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে সমন্বয় করে কাজ করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিআইডব্লিউটিসি থেকে শুরু করে জেলা পুলিশ থেকে শুরু করে উপজেলা প্রশাসন থেকে শুরু করে সকলের সমন্বয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব জানান, সিসি ক্যামেরার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম রয়েছে। সদরঘাটে আমরা এই বছরে শুরু হয়ে যাবে, এখানে হয়তো শুরু করি, আমরা এটাও শুরু করব। দৌলতদিয়া ফেরিঘাট অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন আছে বলে জানান প্রতিমন্ত্রী রাজীব আহসান। ঘাটগুলোতে যে অবকাঠামোগত উন্নয়নের কাজ হবে, আজকে আমরা কথা বলে অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছি, আমরা একটি বিলবোর্ড যেখানে বিস্তারিত বিবরণ দেওয়া হবে। তামান্না সাদিকা, মাই টিভি। মাঠ জুড়ে সবুজের সমারোহ, চোখ জোড়ানো আখের ক্ষেত, কিন্তু সেই ক্ষেতই এখন ভাইরাসের আক্রমণে মৃত্যুপুরী। পচে যাচ্ছে ফসল আর বছরের একমাত্র আয়ের উৎস হারিয়ে হতাশায় দিন কাটছে টাঙ্গাইলের আখ চাষিদের। ক্ষতিগ্রস্ত কৃষকেরা সরকারের সহযোগিতা ও কৃষি বিভাগের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। প্রতিনিধি মোহাম্মদ আনিসুল রহমান খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। সবুজে ভরা এই ক্ষেতগুলোতেই ছিল কৃষকের স্বপ্ন। ভালো ফলনের আশায় মাসের পর মাস পরিচর্যা করেছেন তারা। আবহাওয়া ছিল অনুকূলে, কিন্তু শেষ সময়ে এসে ভাইরাসজনিত রোগের আক্রমণে সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে দুশ্চিন্তায়। টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় আখের ক্ষেতে দেখা দিয়েছে পচন, কোথাও কোথাও পুরো ক্ষেতই নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঈশ্বরদী জাতের আখ। কৃষকরা জানান, এবার ভালো উৎপাদনের আশা করেছিলেন তারা, কিন্তু কয়েক সপ্তাহ ধরে রোগের আক্রমণ শুরু হওয়ার পর ধীরে ধীরে ক্ষেতের আখ পচে যেতে থাকে। এখন অনেক জমিতে একটি সুস্থ আখও খুঁজে পাওয়া দায়। আমাদের প্রান্তিক পর্যায়ের যতগুলা কৃষক আছে সবাই ধরা। ভালোই হয়েছিল, কিন্তু ভাইরাসের কারণে অনেক কৃষক লস প্রজেক্ট। কৃষকদের অভিযোগ, সময় মতো রোগ দমনে কার্যকর ব্যবস্থা ও প্রয়োজনীয় পরামর্শ না পাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। কৃষি বিভাগকে জানানো হলেও মাঠ পর্যায়ে প্রত্যাশিত সহযোগিতা পাননি তারা। ভবিষ্যতে আমরা যে আবাদ করব, তাহলে এই টাকাটা তো নাই, কিভাবে আমরা আবাদ? যদি সহযোগিতা করে কিছুটা, তাহলে আমরা আবাদ করতে একটু সুবিধা পাবো। তো এর জন্য সরকারের কাছে আমাদের দাবি। এদিকে কৃষি বিভাগ জানায়, জেলায় 465 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। কিছু এলাকায় রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আক্রান্ত জমির পুরনো আখ অপসারণ সহ কৃষকদের প্রণোদনা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা যদি এটা সরকারিভাবে প্রণোদনা কার্যক্রমগুলো নিয়মিত অব্যাহত রাখি, তো আশা করি যে ভালো জাতগুলো কৃষকের মধ্যে যাবে এবং পুরাতন জাতগুলোকে রোগবালার যে সিম্পটম দেখা যায় সেগুলো থেকে তারা। ভাইরাসের আক্রমণে দিশেহারা কৃষকরা ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তা ও রোগ নিয়ন্ত্রণে কৃষি বিভাগের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। হাওড়া অঞ্চলের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার সুনামগঞ্জ পিটিআইতে প্রাথমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, হাওড়া অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, নৌযান সুবিধা, পাঠদানের সময়সূচি পরিবর্তন সহ বিভিন্ন বিষয় নিয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে চলমান স্কুল ফিডিং প্রকল্প জোরদার করা হয়েছে। পাশাপাশি খাবারের মান ও সরবরাহে অনিয়ম ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এ সময় সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান সহ প্রশাসন ও শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। টাকা দেওয়া হয়েছে, কলা দেওয়ার কথা ছিল, কলা দেয় নাই বা কলার কোনো রিপ্লেসমেন্ট দেয় নাই, সো ওই 5টা আইটেমের অন্য একটা দেয়নি, তাহলে ইমিডিয়েট ওই এটিআর এগেইনস্টেও অ্যাকশন হবে, ওই স্কুলে হেডমাস্টার এগেইনস্টেও অ্যাকশন হবে যদি সে প্রপারলি জানায় না থাকে। কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের স্কুল পাহাড় এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি হয়ে সংঘর্ষে 2 বোন সহ 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কক্সবাজার টেকনাফ সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আদালতের কাজ শেষে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটির বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 1 জন নিহত হন। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 বোনের মৃত্যু হয়। ধাক্কা হায় পরি ওই মহিলা দুনুয়া ভিতরে আছে আর 3-4 জন উদ্ধার করে লই
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা কমানো এবং শব্দ দূষণ রোধে ঝিনাইদহে মহাসড়কে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে সদর উপজেলার মধুপুর এলাকার ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ অভিযান চালায় বিআরটিএ জেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেয় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলামিন। উপস্থিত ছিলেন বিআরটিএর মোটরযান পরিদর্শক সোহাগ হোসাইন, বেঞ্চ সহকারী হারুনুর রশিদ সহ পুলিশ সদস্যরা। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা, হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে 20টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে 8,004 টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে কয়েকটি হাইড্রোলিক হর্ন খুলে জব্দ করা হয়। গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে একটি শিল্প কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে 1 লাখ টাকা জরিমানা আদায় এবং একজনকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাশরিফুল ইসলামের নেতৃত্বে অভিযানে মহানগরীর নাওজোর বাবু মার্কেট এলাকায় ক্লাসিক ওয়াশিং কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের সত্যতা পাওয়া যায়। পরে কারখানাটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে 1 লাখ টাকা অর্থদণ্ড আদায় করে একজনকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় দায়িত্ব পালনকালে বাহির থেকে পরীক্ষার উত্তরপত্র এনে নকল সরবরাহের অভিযোগে এক শিক্ষককে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে আরও 2 শিক্ষকের কেন্দ্রের দায়িত্ব স্থগিত এবং 5 পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। সোমবার ইসলামের ইতিহাস পরীক্ষার সময় উপজেলার আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মনির হোসেন কেন্দ্রের বাহির থেকে পরীক্ষার উত্তর লিখে এনে পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করেন। বিষয়টি কেন্দ্রের সিসি ক্যামেরায় ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা প্রশাসন। অভিযানে একটি ক্লিনিক সিলগালা করা হয়েছে এবং 2টি প্রতিষ্ঠানকে মোট 55,000 টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগমের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল। পরিদর্শনকালে লাইসেন্স নবায়ন না করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সরবরাহ এবং দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় মোল্লা জেনারেল হাসপাতালকে 50,000 টাকা এবং আল শিফা হাসপাতালকে 5,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মাগুরা শহরের 3টি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অনিয়মের দায়ে মোট 50,000 টাকা জরিমানা করেছে। সোমবার সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরের নেতৃত্বে এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের পরিচালনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইবনে সিনা ক্লিনিক, সায়েন্স ল্যাব হাসপাতাল ও পলিক্লিনিক বৈধ লাইসেন্সের ঘাটতি, অপরিচ্ছন্ন পরিবেশ ও স্বাস্থ্যবিহীন লঙ্ঘনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠান 3টিকে জরিমানা করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পরিচালিত বিধিমালা অনুযায়ী 3টি প্রতিষ্ঠানকে মোট 50,000 টাকা জরিমানা করা হয়। ঝালকাঠির নলছিটিতে পুলিশের বিশেষ অভিযানে 17 পিস ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোডান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নলছিটি থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হবে। কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে কোটি কোটি টাকার মাদক জব্দ ও তা ধ্বংস করেছে বিজিবি। এ বিষয়ে আরও তথ্য জানাচ্ছেন প্রতিনিধি আবু মুসা। ধন্যবাদ আপনাকে। আসলে কুমিল্লায় বিজেপির পক্ষ থেকে প্রায় 52 কোটি টাকার বিপুল সংখ্যক মাদক দ্রব্য ধ্বংস করা হচ্ছে। আপনারা হয়তো
আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এখানে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিপুল সংখ্যক মাদক, এখানে ফেনসিডিল রয়েছে, ভারতীয় স্কাপ সিরাপ রয়েছে, বিয়ার ক্যান, ভারতীয় হুইস্কি, ভারতীয় গাঁজা, তারপরে বিভিন্ন নিষিদ্ধ সেনেগ্রা, টার্গেট, ট্যাবলেট সহ অনেক পণ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম। তিনি এই প্রোগ্রামটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আমরা দেখছি এখানে আসলে ভারতীয় যে সমস্ত আমদানি নিষিদ্ধ মাদক সেগুলো রয়েছে। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে মাদক ছেড়ে মাঠে চলো, সুস্থ জীবন গড়ে তোলো। আসলে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে যেটি বলছেন, গেল 3 বছরে কুমিল্লা ব্যাটালিয়ন, 10 বিজিবি এবং সুলতানপুর ব্যাটালিয়ন, 60 বিজিবির পক্ষ থেকে কিন্তু এই সমস্ত মাদকদ্রব্য বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে বিজেপি কিন্তু সর্বদা ভারতের বাংলাদেশের যে সীমান্ত সেখানে তারা কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং আগামী দিনেও যে কোনো প্রকার চোরাচালান কিংবা ভারতীয় যে সমস্ত অবৈধ পুশিন চলছে এদের বিরুদ্ধে কিন্তু তাদের এই কঠোরতা অব্যাহত থাকবে। তো এই ছিল কুমিল্লা থেকে মাদকদ্রব্য ধ্বংসকরণের স্থান থেকে সর্বশেষ অবস্থা। 24-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের 2য় বার্ষিকী উপলক্ষে আহতদের জন্য দোয়া ও শহীদদের স্মরণে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আশুলিয়া থানা শাখা। আশুলিয়ার বাইপাইল বগাবাড়ি এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন। সভাপতিত্ব করেন আশুলিয়া থানা আমির অধ্যক্ষ বশির আহমেদ। এছাড়াও জুলাই শহীদ রাসেল গাজীর মা এবং আহত জুলাই যোদ্ধা রিফাত হোসেন ও মেহেদি হাসান ছাড়াও বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। দিনাজপুরের পার্বতীপুরের প্রেমের সম্পর্কের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও ভাইরালের ঘটনায় ছবি রানী ও পল্লবী রানী নামে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মোস্তফাপুর ইউনিয়নের কালীরহাট বাজারে এক সংবাদ সম্মেলনে নিহত ছবি রানীর স্বামী ভুক্তভোগী রিপেন চন্দ্র লিখিত বক্তব্যে এ অভিযোগ তুলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে ময়না তদন্তে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ। সিরাজগঞ্জের চৌহালি থানার উদ্যোগে থানা চত্বরে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন থানার ওসি শেখ ফরিদ উদ্দিন। সভায় পুলিশ নারী সহায়তা ডেস্কের সেবা, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশু সুরক্ষা এবং আইনগত সহায়তা নিয়ে আলোচনা হয়। ওসি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। তিনি নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইফটিজিং ও মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জাহিদ মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কারি ময়নুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও কমিউনিটির সদস্যরা। রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে 5টি আগ্নেয়াস্ত্র সহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব 10। ফরিদপুর 10 সিপিসি 3 ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় কোম্পানি কমান্ডার মেজর ফরহাদ মাহমুদ মোক্তাদার এডি। র্যাব জানায়, রামকান্তপুর ইউনিয়নের কৈডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এ ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি 1 নলা বন্দুক ও 3টি দেশীয় তৈরি 1 শুটার গান উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র অপহরণ, ডাকাতি ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানাধীন রামকান্তপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা করাকালে রাজবাড়ী জেলার সদর থানাধীন রামকান্তপুর কৈডাঙ্গা এলাকায় বসবাসকারী আলম সরকার ও মোহাম্মদ বাহাদুর বিশ্বাস এই 2 জনের বসতবাড়ি হতে একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি 1 নলা বন্দুক এবং 3টি দেশীয় তৈরি 1 শুটার গান উদ্ধারপূর্বক জব্দ করা হয়। অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও 4 রাউন্ড গুলি সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ।
পুলিশ জানায় গ্রেফতার দুজন আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এই ঘটনায় বায়েজিদ বোস্তামি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। 5/8/2024 তারিখ ডাবল মর্নিং থানার ভাঙচুর কালে ডাবল মর্নিং মডেল থানা হতে লুণ্ঠিত 9mm পিস্তল তরাস ম্যাগাজিন যুক্ত 2টি পিস্তল আলমগীরের অনুসারীগণ পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা শর্টগানে 27 রাউন্ড রাবার কার্তুজ ফায়ার করে। উক্ত সময়ে হামলাকারীদের নিক্ষেপ করা গুলি ও ইট পাটকেলের আঘাতে ডাবল মর্নিং থানাধীন আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ SI মমিনুল ইসলাম সহ বেশ কয়েকজন পুলিশ গুরুতর ভাবে আহত হয়। এগুলো তদন্তাধীন আছে, একটু তদন্তাধীন আছে। আমরা তার সাথে কথোপকথন তাদের সাথে যে শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের উদ্যোগে শহরের ডিসি উদ্যানে ওই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার AKM জাহিরুল ইসলাম ও ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। ওই সময় অতিরিক্ত জেলা প্রশাসন শাকিল আহমেদ, শেরপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষণ মোহাম্মদ সাদিকুল ইসলাম খান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও বিভিন্ন নার্সারির মালিকগণ উপস্থিত ছিলেন। জামালপুরের মুসলিমাবাদ এলাকায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের মুসলিমাবাদ এলাকায় মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন সংসপ্তকের সহযোগিতায় মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রকিবুল হোসেন বিদ্যুতের সভাপতিত্বে সংসপ্তকের উপদেষ্টা অ্যাডভোকেট নবিউল ইসলাম, মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি রেজাউল করিম কাঞ্চন, হাফিজুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সিরাজগঞ্জের চৌহালি থানার উদ্যোগে থানা চত্বরে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন থানার ওসি শেখ ফরিদউদ্দিন। সভায় পুলিশ, নারী সহায়তা ডেস্কের সেবা, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশু সুরক্ষা ও আইনগত সহায়তার বিষয়ে আলোচনা হয়। ওসি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। তিনি নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইফটিজিং ও মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জাহিদ মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কারিম মঈনুল ইসলাম। কক্সবাজারে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত 2000 পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রামু 10 পদাতিক ডিভিশনের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে সেনাবাহিনীদের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম রোগীদের চিকিৎসা সেবা প্রদান এবং ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। এ সময় অ্যান্টিবায়োটিক, খাবার, স্যালাইন, পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট, আয়রন, ভিটামিন ও ক্যালসিয়াম সহ বিভিন্ন প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। বন্যা দুর্গত মানুষগুলোকে বন্যা পরবর্তী সময়ে একটা বিভিন্ন ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসা। এখানকার মানুষগুলো সবচেয়ে বেশি অবহেলিত এবং রিমোট অঞ্চলে তারা ইচ্ছে করলেও আমার সরকারি হাসপাতালে গিয়ে সেবাগুলো পর্যাপ্ত নিতে পারে না। আমরা সেনাবাহিনী এবং আমরা সরকারি হাসপাতালে 2টা টিম আলাদাভাবে পরিদর্শন করে এই জায়গাটাকে সিলেক্ট করে আমরা ওনাদের পাশে এসে দাঁড়িয়েছি। সকাল 8টা থেকে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে এবং বিকাল 3টা পর্যন্ত নাগাদ এই কার্যক্রম চলবে। চট্টগ্রামের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ হিমায়তপুর। কেন্দ্রীয় সৎসঙ্গের উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা সৎসঙ্গের ব্যবস্থাপনায় পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী ও সাতকানিয়ায় বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় খাদ্য ও প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সজীব কুমার সিংহ রুবেলের নেতৃত্বে চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা, সহ সাংগঠনিক সম্পাদক অনিমেষ রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমল দাস সহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।